আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক ইন অ্যাসোসিয়েশন উইথ ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আমরা জানি যে মনোনয়ন ঘোষণার পরে মাঠে উজ্জীবিত বিএনপি প্রচার প্রচারণায় ব্যস্ত দলটির নেতাকর্মীরা। এদিকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য 7 দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। এসব নিয়ে কথা বলতে চাই আজকের টেবিল টকে। আমাদের আজকের আলোচনার বিষয় সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক দল ও ইসির দায়। এই শিরোনামে অতিথি হিসাবে আমাদের মাঝে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমার ঠিক ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর জনাব মাহবুব কায়সার, এবং তারপরেই আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। আপনাদের দুজনকেই স্বাগত জানাতে চাই আমাদের এই আজকের আলোচনায়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক দল ও ইসির দায়, এই শিরোনামে দুটি হচ্ছে নির্বাচনের দুটি স্টেক হোল্ডারের দুটি পার্ট। আমরা জানি যে এরই মধ্যেই আরপিও সংশোধন করে সেটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও অনেক রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় তারা তাদের কিছু পরিবর্তন চেয়েছিলেন, সেটি যেমন দেখতে পায়নি। এদিকে রাজনৈতিক সমঝোতার জন্যে কাজ চলছে। আমি একটু সব মিলে আজকের আলোচনাটা শুরু করতে চাই জেসমিন টুলি আপনাকে দিয়ে, যেই নির্বাচনটি সরকার 2026 ফেব্রুয়ারির শুরুতে করতে চায়, এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমঝোতা যেটি প্রত্যাশা করছি আমরা জুলাই বিপ্লবের পরে, সেটি এই যে সময়টুকু আছে তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এবারকার নির্বাচনের প্রেক্ষাপট একেবারে ভিন্ন রকম, এবং অন্য সময় কিন্তু এই সময়ে, এখন যেহেতু এটা নভেম্বর ফেব্রুয়ারিতে ইলেকশন, এই সময় কিন্তু নির্বাচনে একটা আলাদা আমেজ কাজ করে। রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়নে ব্যস্ত থাকে এরকম, কিন্তু এবার দেখাচ্ছে একদম ভিন্ন মাত্রা। কিছুদিন আগে এনসিপি তাদের প্রতীক নিয়েছিল ইলেকশন কমিশনের সাথে, এখন তারা সেটা প্রতীক পেয়েছে। আচ্ছা, জামাতে ইসলামী কিছুদিন আগেও পিয়ার নিয়ে মাঠে ছিল, বেশ সোচ্চার ছিল, এবং আজকেও মানে সম্ভবত জামাতে ইসলাম ইলেকশন কমিশনকে কিছু পয়েন্ট দিছে বা কিছু দফা দিছে এরকম। আচ্ছা, তা এ সব মিলায়ে এবং ঐকমত্য কমিশন যে সমস্ত সুপারিশ জুলাই সনদের জন্য করেছে, সেখানেও কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা যাচ্ছে। কখন এই গণভোটটা হবে, এই প্রশ্নের ধরনটাই বা কী হবে, এবং অনেক দল এটা সব ইস্যুতে যে হা করেছে তাও না, এবং দলের বড় একটা দলের তাদের নোট অফ ডিসেন্ট আছে কিছু কিছু ইস্যুতে। সব মিলায়ে কিন্তু ঠিক এখনও পর্যন্ত যেরকম একটা স্থিতিশীল অবস্থা আসা কথা ইলেকশনের জন্যে, নির্বাচনমুখী হওয়া যেটাকে বলে, নির্বাচনের পরিবেশ যেরকম হওয়া কথা, এখনও কিন্তু তা থেকে মনে হয় যেন বেশ কিছুটা দূরেই অবস্থান করছে। যদিও বিএনপি একটা তাদের প্রায় মানে সম্ভবত 237টি ডিক্লেয়ার করেছেন, তাদের আসনে মনোনয়ন দেওয়াতে একটু নির্বাচনী আবেজ মনে হচ্ছে এসছে, হ্যাঁ, মাঠ পর্যায়ে। আর সব মিলায় দেখতে গেলে নির্বাচন কমিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মোটামুটি গুছাই নিছে, তাদের ভোটার তালিকা রেডি, ভোট কেন্দ্র রেডি, তারপরে যেটা এতদিন ঝুলে ছিল অর্ডিন্যান্স, যেটা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধনী, সেটাও অলরেডি গেজেটে প্রকাশ হয়ে গেছে। এটা এখন সমস্যাটা হচ্ছে যে গণভোট সামনে এসে, আর গণভোটটা কিভাবে হবে, কখন হবে, বা নির্বাচনের দিন, এই কতগুলো ইস্যু এখনও মাঠে আছে যেগুলো নিষ্পত্তি হয়নি। জি, আমি একটু মাহবুব কায়সার আপনার কাছে আসবো। আপনি সমাজবিজ্ঞানের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রাজনীতি সমাজের একটি পার্ট, সমাজেই এর প্রভাব পড়ে। এর মধ্যে আমরা দেখেছি নির্বাচনের অন্যতম স্টেক হোল্ডার যারা আছেন রাজনৈতিক দল, তারা এর মধ্যে বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল জামাত ইসলামী, তারা তাদের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন মাঠে। দলটির আমির যদিও গতকালকে বলেছেন যে তারা আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করবেন। এর মধ্যে বিএনপি তাদের 237টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে বিএনপি বাংলাদেশের আরও একটি অন্যতম এবং এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের যে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে
কোনো ধরনের নতুনত্ব পাওয়া গেল কিনা? আমরা যেটা দেখেছি যে নারীর মনোনয়নের ক্ষেত্রে যেটা হয়েছে 3.8% তারা দিয়েছেন। সব মিলিয়ে এই বিষয়টা একটু শুনতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনাদের টিভির যেই দর্শক শ্রোতা তাদেরকেও ধন্যবাদ। আমরা সবাই জানি যে নির্বাচন একদম সম্মুখে, মানে আমাদের নকিং দ্য ডোর। আপা যেভাবে বলছিলেন যে অন্যান্য বছরের তুলনায় এই বছরের প্রেক্ষাপটই একদমই ভিন্ন, বিকজ এবার অনেকগুলো সংশোধন এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তবে একটি বিষয় যেটি আমি এভাবে বলতে চাই যে অনেক রকম তর্ক বিতর্ক, আলোচনা, পর্যালোচনা, নেগোসিয়েশন এগুলো চলছিল বেশ কয়েকটা ইস্যুতে, পিআর নিয়ে, তারপরে আমাদের এনসিপির একটা ইস্যু ছিল প্রতীক নিয়ে, তারপরে গণভোট নিয়ে, জুলাই বিপ্লবের সনদের বাস্তবায়ন নিয়ে, ঐক্যমত্য কমিশনের যেটি আমি বহুদিন ধরে একটু বলে আসছি এবং এটা আমরা অনুভব করছি যে এই জিনিসগুলো রাজনৈতিক অঙ্গনে চলে, এটি নতুন কিছু নয়। এই আলোচনা পর্যালোচনা, এই হিসেব নিকেশ, এই ট্রেড অফ করা। আমি একটা বিষয় গুরুত্বপূর্ণ যে জুলাইয়ের পরে, জুলাই বিপ্লব 24-এর পরে অ্যাকচুয়ালি বিএনপি বলি অথবা জামাত বলি অথবা এনসিপি বলি, সবাই এটি খুব ভালো করেই জানে যে নির্বাচনের বিকল্প আসলে কিছু নাই। সেটি হয়তো আগে পরে, প্রথমে নির্বাচন নিয়ে শঙ্কা ছিল যে নির্বাচনটা আদৌ কখন হবে না হবে। এখন এই পর্যায়ে এসে এটি তো মোটামুটি স্পষ্ট হলো যে সরকারকেও বেশ শক্তিশালী ভূমিকা পালন করতে দেখেছি এবং খুব স্পষ্ট করে তারা বলছে যে নভেম্বরের মধ্যে তারা নির্বাচনের শিডিউল ঘোষণা করবে এবং প্রস্তুতির জন্য তারা প্রিপারেশন নিচ্ছেন। 15 তারিখের মধ্যে প্রস্তুতির জন্য এবং ডিসেম্বরের মধ্যে হয়তো শিডিউল ঘোষণা করবে। একটি বিষয় তুলিয়াপা একটু ইঙ্গিত করেছেন যে 3 মাস 4 মাস যে সময় থাকবার যে কথা প্রিপারেশনের জন্য, অন্যান্য বছর রেগুলার টাইমে যেটা হয় আর কি, সেটি এবার একটু কম পাওয়া যাবে। সেই জায়গা থেকে বরং আমি একটু আমরা নাগরিক হিসেবে আমরা একটু চিন্তার মধ্যে আছি যে প্রস্তুতি, নিশ্চয়ই আপা বলছেন প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আপা অত্যন্ত অভিজ্ঞ মানুষ এই জগতে, তার অনেক দিনের পদচারণা, কিন্তু আমরা দূর থেকে যেটা অবজার্ভ করছি প্রস্তুতিটার এখন একটু ঘাটতি আছে। দুটো অংশ বলি, একটা হচ্ছে নির্বাচন তো আসলে যদিও এবার ঠিক যে এবার সবাই একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন করবে বলে আমরা জাতিগতভাবে প্রত্যাশা করি, তথাপি নির্বাচন তো আসলে ক্ষমতার বিষয়। সুতরাং ক্ষমতার বিষয়ে দিন শেষে সেদিন যদি আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবার যদি পর্যাপ্ত বিষয় না থাকে, প্রস্তুতি না থাকে, তাহলে সেটি এক ধরনের নিরাপত্তা ইস্যু তৈরি করবে। আর আপনি যেটা বলেছেন এটি ঠিক যে জামাত এবং বিএনপির প্রধান দুইটি দল, এনসিপি নতুন করে আসলো, এনসিপির ব্যাপারে পরে বলছি। জামাতের পক্ষে তারা তো খুব মানে তাদের ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের গোছানো দল, তো সেই এবং শৃঙ্খলা, দলীয় শৃঙ্খলা অন্য অনেকের চেয়ে তাদের বেটার, তাদের কাঠামোগত কারণ। অনেকে ক্যাডারকে আবার মাসেল পাওয়ার মনে না, সেটি আবার নয়। এই ক্যাডার হচ্ছে শৃঙ্খলার ডিসিপ্লিন অর্থে আর কি, তাদের অর্গানোগ্রামের অর্থে। তো এখন তাদের পক্ষে আসলে যে দলীয় শৃঙ্খলা, এই দলীয় শৃঙ্খলা বজায় রাখা অন্য যে কোনো দলের চেয়ে সহজ এবং তারা এভাবেই তাদের সংগঠনটা পরিচালনা করে। সেই অর্থে তারা যদি আরও অনেক আগে থেকেই তারা যে কোনো সময়, যেহেতু দলীয় প্রধানের এবং তাদের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার মানার একটা প্রবণতা তাদের মধ্যে আছে, সুতরাং তাদের পক্ষে 300 আসনের দল ঘোষণা করা সহজ, যেটি অন্য যে কোনো দলের জন্য একটু কঠিন, বিশেষ করে মাস পিপল ওরিয়েন্টেড যে দলগুলো, বিশেষ করে বিএনপি। তো তবুও আমরা খুব মানে ভালো লাগলো যে বিএনপি একটু আগে ভাগেই অনেকটা, আমরা তো আশা করেছিলাম যে আরও পরে হয়তো করবে, কিন্তু বিএনপি 235টি আসন বা 37টি আসনে করেছে, মনোনয়ন নিশ্চিত করেছে। কিন্তু আমরা আবার দেখছি সেখানেও বেশ কিছু কারেকশন আসতেছে বিভিন্ন ইস্যুতে, কিছু সমালোচনা শুরু হয়েছে, কিছু হালকা প্রতিবাদও হয়েছে, এবং প্রতিবাদ খুব বেশি নয়, আর আসলে দল তো বড়, সুতরাং অনেক প্রার্থীতা অনেক বেশি এক জায়গা থেকে। তবে এবার একটা ভালো বিষয় হচ্ছে যেটা দেখলাম, যারা হেভি ওয়েট যে কয়েকজন তারা নমিনেশন পান নাই, অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে যে তারা দলকে অনেক দিন সার্ভিস দিয়েছে, কিন্তু যে নীতিমালার আলোকে এক পরিবার থেকে একজনের বেশি দুজন দেবে না, এটা কিন্তু আমার কাছে মনে হয়, হয়তো আমরা দূর থেকে জানি, কিন্তু এটি যদি হয় এটি কিন্তু রাজনীতির জন্য খুব পজিটিভ নিউজ, যে তাহলে এই যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি করবার বাংলাদেশের যে প্রবণতা, এটি নিঃসন্দেহে বিএনপির জন্য এটি খুব গুরুত্বপূর্ণ সংস্কার। এইভাবে যদি আরও সুচিন্তিতভাবে বিএনপি তার দল পরিচালনা করে, এবং জামাত তো আছেই, আর যে বিষয়টি হচ্ছে তাহলে ওভারঅল রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, এবং আমরা আশা করি বাংলাদেশে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক যে রোডম্যাপ, সেই রোডম্যাপে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার পথে এগিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। জি, ধন্যবাদ আপনাকে। জেসমিন টুলু, একটু যেটি আপনার কাছে জানতে চাই, আমরা অতীতে যেটি দেখেছি যে নির্বাচন কমিশনের আরপিও সংশোধনের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে তারপরে তারা সেটি ডিক্লেয়ার করেন। এবারে তার ব্যতিক্রম হয়েছে, কিন্তু যেই জায়গাগুলিতে আপত্তি ছিল, বিশেষ করে দলীয় জোট হলেও
ভোট করতে হবে নিজস্ব প্রতীকে, এবং এটি জামাত এবং এনসিপি তারা মেনে নিলেও বিএনপির পক্ষ থেকে সেটির আপত্তি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনে। সেটি আমলে না নিয়ে অলরেডি তারা প্রজ্ঞাপন আকারে জারি করেছেন। আরও কিছু নতুনত্ব আছেন, সেনাবাহিনী সেখানে কাজ করবেন, এবং আমরা এর মধ্যেই জেনেছি যে 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন থাকবে নির্বাচনের ক্ষেত্রে। এই যে একটু কি গ্যাপ হয়ে গেল না রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের মধ্যে? আচ্ছা, সাধারণত যেটা করা হয় যে প্রত্যেকটা নির্বাচনের আগে যে মূল মাদার আইন, এটা আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, এই মূল আইনের যে সংশোধনীগুলো আসে পলিটিক্যাল পার্টির সাথে সভা করে কথা বলে তারপরে তার খসড়াটার উপর আলোচনা করে তারপরে চূড়ান্ত করে কমিশন করে তারপর আইন মন্ত্রণালয়ে পাঠায়। এবার তার ব্যতিক্রম ছিল, এবার হলো দলগুলোর সাথে কমিশন আংশিক বসেছে, তাও পরে, মানে এটা খসড়াতে আকারে বসেনি। কমিশনের এটা মনে হয়েছে হয়তো যে ঐকমত্য কমিশনের সাথে তো রাজনৈতিক দলগুলো বসছে, বা ইলেকট্রাল রিফর্মস কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো কথা বলেছে, সেই জন্যে তারা। কিন্তু আমার কাছে মনে হয় যে কমিশন আসলে শুরুতে, কারণ এটা বড় স্টেক হোল্ডার রাজনৈতিক দল, রাজনৈতিক দল যেটা বলবে সেটাই কমিশন মানতে হবে তা না, কিন্তু তাদের সাথে আলোচনা, হ্যাঁ তাদের সাথে সংলাপ আলোচনা, তাতে কি হয় দূরত্বটা কমে আসে, রাজনৈতিক দলের সাথে যে একটা দূরত্ব হয়ে যায় সেটা কমে আসে। এই যে আজকে যেমন আমাদের তো বর্তমানে বিএনপি সবচেয়ে বড় দল, তাদের একটা অবজারভেশন বলি বা তারা এটার পর একটা অবজেকশনই দিচ্ছে মোটামুটি, যে যদিও জোটবদ্ধভাবে নির্বাচন করা যাবে কিন্তু স্ব দলের প্রতীক না, জোটের বড় দলের প্রতীক নিয়ে করতে হবে তাদের। এবং অতীতে এটি রেকর্ড ছিল বাংলাদেশে, এটা রেকর্ড ছিল, এটা আইনের মধ্যেই ছিল যে জোটবদ্ধ হলেও প্রতীক নেওয়ার ক্ষেত্রে সেই স্বাধীনতা আছে যে তার নিজের দলেরটাও নিতে পারে অথবা জোটবদ্ধ সঙ্গেও তাও নিতে পারে। এবার এটা চেঞ্জ হয়েছে, এটা কারণ ইলেকট্রাল রিফর্মস কমিশনে এটা সুপারিশ ছিল, কমিশনও সেটা করেছে এবং এটা আলটিমেট দেখা যায় উপদেষ্টা পরিষদে পাশ হয়ে সে গেজেট হয়েছে। এটা আপনি তো ওই কমিশনে ছিলেন, এইটা কেন করা হয়েছে? যারা ছোট দলগুলো আমরা মনে করি যে তারা অনেকে বলছেন যে আমরা আগের প্রস্তুতি নিতে পারতাম, যে আমার যে প্রতীক এটা সবাই চিনছেন না, কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে ভোটাররা আমাদের মার্কারটা চিনতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা কেন এই জায়গায় মতামত দিয়েছিলেন যে জোটবদ্ধ হলেও প্রতীকে নির্বাচন করতে হবে? এটা হয় কি, আমাদের দেশে অনেক ছোট ছোট দল আছে যাদের নীতি আদর্শ অনেক বেশি ভালো এবং মানুষও অনেক ভালো আছে, কিন্তু তারা বড় দলের ছায়ায় থেকে নিজেদের বিকশিত করতে পারে না। দেখা যে বড় দলের থেকে তাদের নেতা 2-1 নেতা মনোনয়ন পেয়ে জিতে আসছে, কিন্তু ওই দলটা যে বিকশিত হবে, ওই দলের আদর্শটা মানুষের কাছে যাওয়া, এই কাজটা না তখন আর হয় না সুদা কথা। সেই জন্য যদি প্রতীক রেজিস্ট্রেশন নেওয়ার সময় তো প্রতীক একটা শর্ত, যে তার জন্য একটা সংরক্ষিত থাকে, কত কাণ্ড ঘটে গেল এনসিপির সঙ্গে। হ্যাঁ, এনসিপি সেই প্রতীকটা, এবং মানুষের কাছে যদি যারা যায় হয়তো সময় লাগবে মানুষের পরিচিতি পেতে, হয়তো প্রথম দফায় দেখা যাবে তারা ঠিকই আসে, আস্তে আস্তে তো এই দলগুলোকে বিকশিত হতে হবে। শুধু সবসময় বড় দলের ছায়া থেকে বা বড় দলের 2-1 তারা পাবে জিতে আসবে সেই আশা হলে তো দলগুলো, কিন্তু দেখেন আমরা যদি একটু ভালো করে দেখি, ইভেন গত যে 3টা নির্বাচন খুবই খারাপ একটা নির্বাচন, 24 সালে এমন কি হলো জাতীয় পার্টিও বলে কিনা আমাকে নৌকা দাও। তার মানে এমন হচ্ছিল যে এই নৌকার বাইরে জানি কেউ চিন্তা করতে পারছিল না, মানে আর কোনো দল নাই আমাদের দেশে। তো এরকম বড় দলগুলোর ক্ষেত্রে হয় যে বড় দলগুলোর প্রতীক মানুষের কাছে খুবই প্রিয়, এবং আমাদের দেশে ভোট দেয় কিন্তু হলো প্রতীক বেসিসে, খুব কম সংখ্যক মানুষ দেয় যে ক্যান্ডিডেটের যোগ্যতা দেখে, যে এই দল যাই হোক এই ক্যান্ডিডেটটা কেমন, সেটার সংখ্যা আছে কিন্তু সেটা কম, ম্যাক্সিমাম মানুষই প্রতীক নির্ভরশীল। বড় দলের সুবিধা হয় জোটবদ্ধ হলে, তার কিন্তু বড় দলের জন্য কিন্তু এটা সুবিধাজনক অবস্থান, যে তার দলের প্রতীক নিয়ে পাশ করায় নিয়ে আসে সহজ। সেখানে দলের মধ্যে যে বিভক্তি থাকে, যে আসলে একটা বড় দলের তো অনেক ক্যান্ডিডেট থাকে, সবাইকে তো আর তারা নমিনেশন একজনকে তাকে দিতে হবে, স্বাভাবিকভাবে 300 আসনে 300 আসতে পারে।
তার মানে বাকিরা যখন তার দলের প্রতীক থাকে তখন তারা কিন্তু আর সেটা নিয়ে যে অন্য মানে ক্যাম্পেনিংয়ে যাবে না বা ওইটার পক্ষে কাজ করবে না, এরকম ঘটনা কম ঘটে। ঘটে না তাও না, কম ঘটে অনেক। কিন্তু যদি ওখানে মার্কাটা অন্য থাকে তাহলে কিন্তু ওই তার কর্মীরা আর সেই দিকে করবে না। তার মানে বড় দলের জন্য মার্কাটা থাকলে সুবিধা হয়, আর ছোট দলের জন্যে তাৎক্ষণিকভাবে 2-1 নেতা তাদের জিতে আসতে পারে ঠিকই, কিন্তু দল হিসাবে মানুষের কাছে দল করার উদ্দেশ্য তো মানুষের সাথে কাজ করা, আমার আদর্শটা মানুষের কাছে পৌঁছানো এবং আস্তে আস্তে দলটাকে বড় করা, পরিচিত করা, ভোটার সংখ্যা বাড়ানো, এই কাজগুলো তো দলের। তা এই কাজগুলো তখন আর তাদের মধ্যে হয় না। এই সব চিন্তাভাবনা করে ইলেকট্রাল রিফর্মস কমিশন থেকে সুপারিশ করেছে, এবং এটা কিন্তু শুধু না, এটা অনেক দিন ধরে আলোচনার টেবিলে ছিল অফিসিয়ালি ভিতরে ভিতরে। কিন্তু আরেকটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে, সেটি হচ্ছে যে আমরা যেটা দেখছি, আপনি জানেন যে গতকালকেও 3টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। আরেকটি দলের প্রধান আমজনতা পার্টির তারেক অলরেডি তিনি নির্বাচন কমিশনের সামনে অনশন করছেন। আমাদের দেশে রাজনৈতিক দল গঠনের, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল যে কেউ করতে পারেন সেই রাইটটা যেমন দেওয়া আছে, কিন্তু আমাদের মতো এই যে ছোট্ট একটি দেশে আসলে রাজনৈতিক দল কয়টি প্রয়োজন, এই জায়গা থেকে এবার সংস্কার কমিশন কোনো চিন্তা করেছে? আসলে রাজনৈতিক দল করার ক্ষেত্রে কোনো বাধা নাই, কিন্তু ইলেকশনে যেতে হলে রেজিস্ট্রেশনটা নিতে হবে। মানে এই রেজিস্ট্রেশন শুধুমাত্র প্রযোজ্য ইলেকশনের জন্য, কিন্তু মাঠে আমাদের সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল গঠন করে মানুষ তার কার্যক্রম করতেই পারে, তার আদর্শ নীতি করতেই পারে, কিন্তু ইলেকশনের জন্যে হ্যাঁ আমাদের দেখেন আমাদের দল কিন্তু দলের সংখ্যা অনেক, এখন মনে হয় 50-এর উপরে রেজিস্ট্রেশন পেয়ে গেছে। এবং আমরা দেখেছি এর আগে যে 18 বা 24-এর নির্বাচনের আগে অনেককে নিবন্ধন দেওয়া হয়েছে, যাদের যে ক্রাইটেরিয়া আছে তার কোনোটাই তারা ফুলফিল করতে পারেন। আসলে এই যে রেজিস্ট্রেশন প্রসেস যেটা, এটা যদি মনিটরিং করতো যে আদতেও মেনলি তো অফিস থাকতে হবে 1/3 জেলাতে, তারপরে 100 উপজেলাতে, এরকম তো অফিসগুলো থাকতে হবে। কমিশন যদি টাইম টু টাইম এটা মনিটরিং আনতো তাহলে দেখা যেত যে আসলে কয়টা রাজনৈতিক দল টিকে আছে। হ্যাঁ, আসলে আগে তো শুরুতে তো 3টা শর্ত ছিল। একটা যে যদি কোনো সময় সংসদ মানে যে পর্যন্ত সংসদ হচ্ছে এ পর্যন্ত যে কোনো দল যদি জিতে আসে, একটা সিট জিতে আসলেও হলো। তারপর ছিল যে কোনো দল যদি 5% টোটাল কাস্টিং ভোটে 5% পায়, সে দল রেজিস্ট্রেশন পাবে। মানে এখন তার ওই দুটো শর্ত প্রযোজ্য না, এখন শুধুমাত্র অফিস তার অফিস থাকতে হবে, তার কার্যালয় থাকতে হবে, তার সদস্য থাকতে হবে। আসলে আমাদের দেশে আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে আইনগুলো যতই ভালো হোক না কেন, আইনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে মনিটরিং করার এটা খুবই দুর্বল। এরকম হলে একজন মনিটরিং করতে এবং নাই অফিস নাই, রেজিস্ট্রেশন তাকে হয় অফিস দেখাতে হবে, না রেজিস্ট্রেশন বাতিল হবে। এই ধরনের যদি কার্যক্রমটা নেওয়া যেত, দেখা যেত রিয়েল জেনুইন দলগুলোই বের হয়ে আসতো। জি, আমরা আলোচনা আবারও আসবো আপনাদের সঙ্গে, একটা ছোট বিরতি নেব। তারপরে দর্শক, টেবিল টকের আয়োজনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত টেবিল টকে। আমরা কথা বলছিলাম সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক দল ও ইসির দায়, এই শিরোনামে ফিরছি অতিথিদের সঙ্গে আবারও আলোচনায়। মাহবুব কায়সার, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে আলোচনা। আমরা বিরতির আগে যে ধারাবাহিকতায় আলোচনায় ছিলাম সেই জায়গা থেকে একটু বলতে চাই আপনার কাছে যে এবারে যে আরপিএ সংশোধন করা হলো এবং সেখানে যেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক ভাবে যে জোটবদ্ধ হলেও জোটের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, প্রার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পদ ছাড়তে হবে, নির্বাচন হওয়ার পরও ঋণ খেলাপি হলে আসন শূন্য ঘোষণা করা হবে, এই দিকগুলো আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। অত্যন্ত চমৎকার এই কারণে দেখুন, আমরা স্বাধীনতার প্রায় 53-54 বছর হয়ে গেল, আমরা অনেকগুলো নির্বাচন দেখেছি এবং আমাদের দেশে সত্যিকার অর্থেই রাজনৈতিক
যে সংস্কৃতি, যে সামাজিকীকরণ, যে সংস্কৃতি, পলিটিক্যাল যে কালচার, সেটি প্রত্যাশিত লেভেলে প্রতিষ্ঠিত হয়নি, এস্টাবলিশ হয়নি। এর একটা বড় কারণ হচ্ছে এদেশে মানুষের শিক্ষা, এদেশের মানুষের যে স্বাভাবিক যে অ্যাওয়ারনেস, সেটি লেভেল এখন অনেক নিচু। গণতন্ত্রে, আধুনিক গণতন্ত্রের রাষ্ট্রগুলো যেভাবে চলে আর কি, সেক্ষেত্রে রাজনীতি করবার অধিকার যেমন আছে, রাজনীতি করবার কিছু কিছু কৃষ্টি কালচারও আছে। এখন আইন, ম্যাডাম আপা যেভাবে বলছিলেন, টুলি আপা যেভাবে বলছিলেন যে আইনগুলো খুব মানে সুচিন্তিতভাবে বিভিন্ন বিজ্ঞরাই আইনগুলো করেন, কিন্তু আমরা আইনের প্রয়োগ এবং সেটি মনিটর করবার ক্ষেত্রে আমরা প্রচুর গ্যাপ এবং ঘাটতি দেখি। এখানে যে কথাটি বলা হয়েছে যে বাংলাদেশে রাজনৈতিক বিগত সময়গুলোর, বিশেষ করে লেটেস্ট যে সরকার ছিল তাদের যে চর্চা আমরা দেখেছি, এটি অত্যন্ত দুঃখজনক যে যারা রাজনীতি করেন তারা বিভিন্ন পর্যায়ে এত বেশি সেবার বাইরে গিয়ে এত বেশি প্রভাব বিস্তার করেন প্রতিষ্ঠানে গিয়ে, বা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে। সুতরাং একটি শিক্ষা প্রতিষ্ঠানও বিকশিত হয়ে ওঠে না, স্বাধীনভাবে বড় হয় না, গণতন্ত্রটাও বড় হয় না, এবং রাজনৈতিক যে চর্চা, সঠিক যে রাজনীতি শুদ্ধাচার, সেটি আসলে হয়ে ওঠে না। সুতরাং এই জায়গাটাতে এই শর্তগুলো দিয়েও যদি কিছুটা কন্ট্রোল করা যায়, এটি কিন্তু পজিটিভ বলে আমি মনে করি। আরেকটি বিষয় যেটি বলছেন যে অনেকগুলো ডিবেট থাকা সত্ত্বেও গণতন্ত্র এগিয়ে যাচ্ছে, সবাই কিন্তু আবার মেনেও নিচ্ছে, প্রচুর ডায়ালগ হচ্ছে, ডায়ালগ তো হতেই হবে, কারণ প্রচুর চর্চা, প্রচুর তর্ক বিতর্ক হবে, এটা সৌন্দর্য, ডাইভার্সিটি ইজ বিউটি। সুতরাং এটি চলবে, এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচুর আলাপচারিতা হবে, একসাথে চা খাবে, আবার একসাথে বিরোধিতা করবে। কিন্তু আমরা যেটা মনে করি, যেটা বলছিলাম যে এইবারের নির্বাচনটি আমরা মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত একটি মাইলস্টোন, একটি মাইল ফলক। এর কারণটা হচ্ছে যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষরা গিয়েছে, বিগত একটা প্রজন্ম ভোটই দিতে পারে নাই, তারা কিন্তু চলে গেছে, তাদের বয়স পার হয়ে যাচ্ছে। সুতরাং গণতন্ত্র যেই পর্যায়ে যেভাবে নিগৃহীত হয়েছে, আমরা মনে করি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সব দলকেই এই ক্ষেত্রে এই জিনিসগুলো মেনে নিতে হবে। তবে হ্যাঁ, বিএনপির অনেক দাবি ছিল, জামাতের অনেক দাবি ছিল, আমরা দেখছি ধীরে ধীরে এই দাবিগুলো আস্তে আস্তে ক্লোজ হচ্ছে এবং কাছাকাছি এসছে। এবং এখন পারদের মতো, প্রথমে 1 নম্বর পারদের উপরে ছিল, মাত্রাগতভাবে আস্তে আস্তে নিচে নামছে, গণভোটের ব্যাপারে, পিআরের ব্যাপারে, উচ্চকক্ষের ব্যাপারে, তো এগুলো মানছে। এখন দিন শেষে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেটা বলছিলাম, ভোটের তো কোনো বিকল্প নাই, এবং ভোটটা হতে হবে সুষ্ঠুভাবে এবং ক্রেডিবল একটি ভোট হতে হবে। কারণ এই ক্রেডিবিলিটির ঘাটতি ছিল বলেই আওয়ামী লীগ সরকারের 3টা ভোটই আমরা সবচেয়ে বাজে ভোট বলে, খারাপ ভোট বলে আমরা বলছি। এখন যে বিষয়গুলো ঘটছে, নির্বাচন প্রচারণা যেভাবে এগুচ্ছে, আমরা এটাকে পজিটিভ টিউনে দেখছি। টুকটাক বিভেদ থাকবে, কিছু বিষয় আছে মানে মানা হবে না, সেটি আবার রাজনৈতিক দলগুলোরকে সাথে আপা যেভাবে বলছিলেন যে এটি ঠিক, রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলাপচারিতা করেই মূলত নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এবং সেটি করছেনও। তবে একটা বিষয় যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে আসলে ঐক্যমত্য কমিশনের তো দীর্ঘ আলাপ হয়েছে, সেখানে প্রধানত এই নির্বাচনকে লক্ষ্য করেই আলাপটা চলছিল। সেই অভিজ্ঞতা থেকে মনে হয় কিছু বিষয় হয়তো একটা কনসেনসাসে পৌঁছানো যাবে, এবং আমি মনে করি যে বিএনপি, জামাত এবং এনসিপি তারা স্ব অবস্থান থেকে কিছুটা মিনিমাইজ করে, শর্ত কিছুটা ছাড় দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। একটা ভালো বিষয়, যে পয়েন্টটা আপনি বলছিলেন যে প্রতীকের বিষয়টি, প্রতীক যে স্ব দলের প্রতীক নির্বাচন করবার জোটবদ্ধ হলেও এই ম্যান্ডেটরি করবার ক্ষেত্রে আমি এটাকে পজিটিভলি দেখি। এই কারণে দেখুন, একটা রাজনীতি দল করা মানে হচ্ছে কোনো ব্যক্তি নির্ভর, কোনো একজন ব্যক্তি বিশেষ কয়েকটা হেড প্রধান পরিচিত হওয়া নয়, এটি কৃষ্টি কালচারের ব্যাপার। রাজনৈতিক সংস্কৃতিটাকে বড় করতে গেলে, গণতন্ত্রটাকে প্রসারিত করতে গেলে দলগুলোকে বড় হয়ে উঠতে হয়, সেই শেকড়টা শক্তিশালী হতে হয়। সুতরাং সেই শক্তিশালী শেকড় যদি না থাকে, তাহলে ঘুরে ফিরে দুটো দল বা একটি দল চলে গেছে, এখন একটি দল, এই যে 1 ডাইমেনশনাল সোসাইটি হয়ে যাওয়াটা থেকে এটি আসলে বিরত রাখতে হবে। আমরা মনে করি যে যদি এক দলই দেশ চালাতে পারতো, তাহলে তো আসলে অন্য দল, ভিন্ন মতের, তাহলে বিরোধী দল থাকা লাগতো না। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে বিরোধী দল। সুতরাং সেই জায়গা থেকে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল একাধিক থাকা এবং এটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, এটি গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় শর্ত। সেই জায়গা থেকে এই প্রতীকটাকে বাধ্যতামূলক করা, যেমন জাতীয় পার্টির যে অভিজ্ঞতা আমরা দেখছি, জাতীয় পার্টির মতো এত দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল, দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে, শেষে এমন অবস্থা দাঁড়িয়েছে যে মনে হয় যেন তারা নাই। সুতরাং এমন যেন না হয়, এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ভবিষ্যতের জন্য এই আইনটা, এই শর্তটা শক্তিশালী গণতান্ত্রিক রাস্তা তৈরি করবে বলে আমরা মনে করি। আমরা তুলি আপা যেটা একটু শুনতে চাই আপনার কাছে, আমরা বারবারই বলে থাকি যে রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। আমরা এবারে যেটি দেখলাম
যে আমরা অতীতে যেটি দেখেছি যে তফসিল ঘোষণার পরে রাজনৈতিক দলগুলো প্রার্থীতে আহ্বান করেন, তারপরে তারা মনোনয়নপত্র কিনেন, তারপরে তারা মূল্যায়ন করে একজনকে ডিক্লেয়ার করেন। এবারই আমরা দেখলাম যে বিএনপি তারা তফসিল ঘোষণার আগেই এককভাবে তাদের প্রার্থিতা দিয়েছেন, জামাত দিয়েছেন। এবং এটি কি রাজনীতির গুণগত পরিবর্তন কিনা? যারা পিআর নিয়ে মাঠে আছেন তারা একসময় অভিযোগ করতেন যে বড় দলগুলো মনোনয়ন বাণিজ্য করে থাকেন, সেটির পথ রুদ্ধ হলো কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার করার জন্য ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমাদের আইন বলে কি, আমাদের আইন বলে যে তৃণমূল পর্যায়ের ভোটের মাধ্যমে সুপারিশকৃত 3 জনের নাম আসবে, সেখান থেকে রাজনৈতিক দলগুলো মনোনয়ন যে কোনো একজনকে দিবে। মানে এখানে রাজনৈতিক দলের স্বাধীনতায় 3 জনের মধ্যে, কিন্তু এটা হতে হবে তৃণমূল পর্যায়ের ভোটের মাধ্যমে নির্বাচিত করে আনতে হবে। তার মানে দলের ভিতরে গণতন্ত্রটা চর্চা হতে হবে। এটা আইনের মধ্যে থাকার কারণটা কি, মানে দলটাই যেন গণতান্ত্রিক প্রক্রিয়া হয়ে ওঠে। কিন্তু দেখেন, সবচেয়ে দুঃখজনক, এবার আমরা কিন্তু না জামাত না বিএনপি, যে 2 দল বলেছে, তাদের কোনো আমরা লক্ষণ দেখিনি যে এটা তৃণমূল পর্যায় থেকে ভোটের মাধ্যমে হয়ে আসা কারো। ওনারা তৃণমূল পর্যায়ে খোঁজ নেওয়া এক জিনিস, তৃণমূল পর্যায় থেকে ভোটের মাধ্যমে হয়ে আসা আর এক জিনিস। কিন্তু এখানে আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, তফসিল নির্বাচনী কার্যক্রমটা শুরু হয় তফসিল দিয়ে। আসলে তফসিলের পরেই বলছে যে রাজনৈতিক দলগুলো আহ্বান করবে তারা মনোনয়ন দেওয়ার জন্য। এবার দেখা যাচ্ছে যে আগে থেকে এই প্রক্রিয়াটা শুরু করেছে। তাতে এখানে আইনের কোনো ব্যত্যয় হয়েছে তা না। আসলে আইনে কোথাও বলা নাই যে এটা তফসিলের পরেই করতে হবে বা আগে এটা করা যাবে না। বিএনপি বলছে যে এটা তাদের প্রাথমিক তালিকা, এটা একটা রাজনৈতিক দলতে ও হোমওয়ার্ক করতেই পারে, এই হোমওয়ার্ক করতে কোথাও বাধা নাই। তারা মূল মনোনয়ন তো দিবে পরেই, এটা তাদের, আমি মনে করছি যে এটা হতে কোনো আইনগত যেহেতু বাধা নাই, এবং তাদের এই হোমওয়ার্ক, তাদের যে কোনো রাজনৈতিক দলের জন্য মনোনয়ন তো একটা সিরিয়াস ব্যাপার, মানে তার জিতে আসার ব্যাপারটা আছে। তো আর মনোনয়ন বাণিজ্য তো বহু আমাদের দেশে টাকা পয়সা 2 ভাবে ব্যবহার। একটা হলো যেটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, কাগজ কলমে একটা আছে যে এটা, কিন্তু ম্যাক্সিমাম টাকা পয়সা ইলেকট্রাল সিস্টেমে ব্যবহার, যেটা অদৃশ্য, যে দৃশ্যমান না, আপনি এর হিসাব পাবেন না আসলে কোথা থেকে কোথায়। তার মধ্যে একটা মনোনয়ন বাণিজ্য বলে একটা কথা আছে। এবার মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এখনও আমি কোনো পত্রিকা বা কোথাও দেখিনি এটা যে কী অবস্থা, কিন্তু এর আগে এটা নিয়ে বহু লেখালেখি, বহু কথাবার্তা হয়েছে। এই একটা ক্ষেত্র আছে। তারপরে আবার ছিল আমাদের আইনের মধ্যে আছে যে প্রাথমিকভাবে 3 জন একাধিক ক্যান্ডিডেটকে একটা দল মনোনয়ন দিতে পারবে, তারপর প্রত্যাহারের সময় তার চূড়ান্ত প্রার্থী পাবে। বলা হতো যে এখানেও মনোনয়ন হয়, এই যে চূড়ান্ত প্রার্থী, এখানেও মনোনয়ন বাণিজ্যটা হয়। তা আমাদের স্বাভাবিকভাবে আমরা জানি আমাদের ইলেকট্রাল সিস্টেমের 3টা এম খুব শক্তিশালী। প্রথম এম হলো মানি, দ্বিতীয় হলো মাসেল, তৃতীয় এম হলো ম্যানিপুলেশন। এই 3টা এম নিয়ে আমাদের পুরো ইলেকট্রাল সিস্টেমটাকে কারাপ্ট করা চেষ্টা করা মানে আমরা তো আমাদের ইলেকট্রাল সিস্টেমে 4টা ইলেকশন ছাড়া 91, 12 জুন 96, 2001 অক্টোবর এবং 29শে ডিসেম্বর 2008, এই 4টা ইলেকশন ছাড়া আমাদের তো কোনো ইলেকশন বলার মতন নেই। তার মানে এই জিনিসগুলো তো নিশ্চয়ই ঘটেছে। কোনো সময় রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে করা হয়েছে, বিগত 3টা আমলে পুরো রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ইলেকশনকে নষ্ট করা হয়েছে। কোনো সময় উপর থেকে ম্যানিপুলেশন করা হয়েছে, তো আমরা স্বীকার করি বা না করি, আমাদের ইতিহাস তো তাই বলে। আর এই ইলেকশনটার জন্যে কিন্তু আমরা যদি এই ইলেকশনটাকে স্বচ্ছ এবং সুষ্ঠু না করতে পারি, তাহলে আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে আমাদের নির্বাচন এর মাসুল দিতে হবে। কিন্তু কারণ
এই যে এতগুলো প্রাণ গেছে, এত কিছু, সব কিছু কিন্তু ইলেকশনের জন্যে, ভোট দিতে পারিনি, ইলেকশন ঠিক হয়নি, সব কিছু কিন্তু এই যে এই পরিবর্তনটাকে যদি আমরা ধারণ না করতে পারি, এবং এই ধারণ করা একটা বহিঃপ্রকাশই হবে আমরা ইলেকশনটা কেমন করলাম, সেটা আন্তর্জাতিকভাবেও তারা দেখবে এবং আমরাও। সেই জন্য আমার কাছে মনে হয় এবার ইলেকশনটা হতে হবে ঠিক সময়ের মধ্যে, এবং সেটা অবশ্যই সুষ্ঠু এবং মোটামুটি মানসম্মত হতে হবে, এর বিকল্প কোনো নাই। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আবারও ফিরবো আপনাদের সঙ্গে আলোচনা, একটা বিরতি নেব তারপরে। দর্শক, টেবিল টকের আয়োজনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত। টেবিল টকে আমরা কথা বলছিলাম সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক দল ও ইসির দায়ী শিরোনামে। ফিরছি আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। মাহবুব কায়সার, আপনার কাছে যে প্রসঙ্গটি শুনতে চাই, এই জুলাই পরবর্তী সময়টাতে আমাদের কাছে যে আলোচিত রাজনৈতিক দল এনসিপি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাদের নেতা নেত্রীদের কথার কিছুটা ধাঁচালো কণ্ঠ ছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বড়দের সম্মান করে তারা কথা বলছে না। নির্বাচনের প্রতীক নিয়ে তারা শাপলা নিয়ে বেশ অ্যারোগেন্ট ছিলেন, শাপলা না হলে তারা যাবেন না। অবশেষে তাদের প্রতীক এবং নিবন্ধন জটিলতা কেটেছেন। আজকে তাদের দলীয় প্রধান বলেছেন যে তারা নিজস্ব প্রতীকে সারা দেশে ভোট করবেন এবং তারা শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে যে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে তারা প্রার্থী দিবেন না। এই যে নতুন একটি রাজনৈতিক দল, তরুণের একটি রাজনৈতিক দলের এই সিদ্ধান্ত কি রাজনীতিতে প্রভাব ফেলবে? এটা কি সাহসিক সিদ্ধান্ত? খুব ভালো বিষয়। একটা হচ্ছে তারা যে 300 আসনে নির্বাচন করবে বলেছে, এটি আমি খুব পজিটিভলি দেখছি এই কারণে যে দেখুন, যেটা আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশে একটি দল অনেক রাজনৈতিক ভুল করার কারণে, অত্যন্ত বড় দল আওয়ামী লীগের কথা বলছি আমরা, তারা একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন গণতন্ত্রের বিকশিত করবার জন্য আসলে রাজনৈতিক পার্টি, খুব শক্তিশালী রাজনৈতিক দর্শন দিয়ে আদর্শিক রাজনৈতিক দল হওয়া উচিত বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে এনসিপি এমন একটি প্রেক্ষাপটে দল তৈরি করলো যে এনসিপি, আপনারা জানেন এনসিপি যারা কর্তা ব্যক্তি বা নীতি নির্ধারক যারা, তারা মূলত জুলাই বিপ্লবের একদম কর্ণধার ছিলেন। সুতরাং এটা তাদের ট্রাম্প কার্ড, এটি তাদের একটা বড় মানে কি বলবো, এটাকে তারা এটিকে কাজে লাগাবে, এই আদর্শটাকে কাজে লাগাবে, জুলাইকে তারা মানে হাতিয়ার হিসেবে গ্রহণ করবে এবং এই দেশের মানুষের আশা ভরসা তারা তৈরি করেছে। তো সেই জন্য তাদের একটা বড় ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি, যদি তারা সঠিকভাবে রাজনীতিটা করতে পারে। এটি কিন্তু শর্ত। ইতিমধ্যে তারা কিছু ভুলভাল করেছে, সেই পরিচয়টা তারা দিতে পারেন। আমি প্রসঙ্গটাই জানতে চেয়েছিলাম আপনার কাছে। হ্যাঁ, সেটি তারা করেছে। তারা কিছু বেশ কিছু মানে সমালোচনার জায়গা তৈরি করে ফেলেছে তাদের। তথাপি আমি মনে করি রাজনীতিতে তারা যেহেতু এসছে, তারা শিখবে, তারা নবীন, তারা কোচি, সুতরাং সেই জায়গাতে তাদের ভুলগুলোকে তারা যদি নিজেরা খুব দ্রুত সংশোধন করতে পারে তত তাদের জন্য ভালো। যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, 300 আসনের তারা নিজস্ব প্রতীকে নির্বাচন করবার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটি দল হিসেবে তাদেরকে বড় করবে বলে আমি মনে করি। কারণ অন্যের ছায়াতলে থাকার চেয়ে নিজে বড় হওয়া। তবে হ্যাঁ, এবার হয়তো তারা খুব বেশি আসন পাবে না, অত বেশি পরিচিত, কিন্তু তারা তাদের যে মোটিভ সেটি হচ্ছে, যেটা আমি বুঝতে পেরেছি, যে তারা তাদের প্রতীকটাকে তারা বলেছেন যে 10 বছর পরে তারা ক্ষমতা চিন্তা করছেন, ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু 10 বছর হোক, 5 বছর হোক, 15 বছর হোক, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে অনেক ছোট ছোট দল আছে যারা ব্যক্তি নির্ভর। এই ব্যক্তি নির্ভরতা কমিয়ে যদি আদর্শ নির্ভর বা মানে তাদের যে পলিসি নির্ভর যদি রাজনীতি করে, গণতন্ত্রের জন্য এটা ভালো। আর যে বিষয়টি আপনি মেনশন করেছেন যে তারা বেগম খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দেবে না, এটি অত্যন্ত ভালো একটি সদাচার মনে করি, এটি রাজনৈতিক শিষ্টাচার। তারা শুভবুদ্ধির বা ভালো সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। এভাবে যদি তারা বাংলাদেশের সব দল যদি পারস্পরিক যে সৌহার্দ্য, পারস্পরিক যে সম্মানবোধ, এটি এখানে আমরা বলতে পারি যে সেটিই তো তার অধিকার আছে। বেগম খালেদা জিয়ার আসনে সে তারা গণতান্ত্রিকভাবে তো তারা প্রার্থী দিতেই পারত, কিন্তু তারা এই জায়গা থেকে সরে এসছে। এটি কিন্তু বাংলাদেশের, এগুলো হচ্ছে মেসেজ
যে এরকম ছোট ছোট বিষয়গুলো যদি আমরা চর্চা করতে পারি, ভালো বিষয়গুলো যদি চর্চা করতে পারি, তাহলে আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র সত্যিকার অর্থেই একটু পজিটিভ টোনের দিকে যাবে। সেক্ষেত্রে যদি আমরা বলি যে 63টি আসন বিএনপি এখন পর্যন্ত প্রার্থী দেয়নি, সেটিকে আসন সমঝোতার ইঙ্গিত কিনা? বিএনপি দুটো স্ট্র্যাটেজি হতে পারে। দেখুন, আগের বিরতির আগে আমরা যে আলাপ করছিলাম যে তফসিল ঘোষণা হয়নি কিন্তু তারা ঘোষণা দিয়ে ফেলেছে, এটির দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে জামাত বাই দিস টাইম মাঠে তাদের ঘোষণা দিয়েছে, সেটার সেই জায়গা থেকে তারা পিছিয়ে পড়বে, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ আরেকটা বিষয় হচ্ছে তফসিল ঘোষণার পরে কিন্তু আসলে সময় কম থাকবে। নতুন প্রেক্ষাপটে দেখুন আপনি অনেক নতুন প্রার্থীকে বিএনপি এবার নমিনেশন দিয়েছে, অনেক পুরনো প্রার্থী বাদ পড়ে গেছে। সুতরাং সুতরাং এই নতুনদেরকে তাদের মাঠে কাজ করবার, মানে মানুষের কাছে যাবার, নিজেকে পরিচিত করাবার যথেষ্ট সময় দিতে হবে। সেই জায়গা থেকে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে তারা এটি করেছে বলে আমার মনে হয়। আর যে পয়েন্টে আপনি বলছেন যে এই এনসিপির কোন একটি বিষয় বলছিলেন যেন, যে আগেভাগে যে ঘোষণা করার যে বিষয়টি, এটি আমি মনে করি যে ঠিকই আছে। কারণ আপা যেভাবে বলেছিলেন আইনে কিন্তু কোনো বাধা নাই, আইনে বাধা নাই। তবে হতেই পারে বিএনপির জন্য একটা স্ট্র্যাটেজি, বিএনপি স্ট্র্যাটেজি নিল এবং বিএনপি যেই আসনগুলো ফাঁকা রেখেছে সেটির ব্যাখ্যা তারাই ভালো জানবে। তবে আমাদের কাছে মনে হয় যে তারা তো বহুদিন ধরে একটি জোট গঠনের কথা বলে আসছে, যে আরও অনেকগুলো দল আছে, সেই দলের জন্য ছাড়বার বিষয় আছে। তবে এতগুলো দলের জন্য ছাড়বে কিনা বিগত ইতিহাস তা বলে না। সেক্ষেত্রে এটা হতে পারে যে তারা এখনও তাদের ওই আসনগুলোতে তারা সিদ্ধান্ত নিতে পারে নাই, অনেকগুলো প্রার্থী, তাদের নিজের দলের মধ্যে অনেক প্রার্থী আছে, সেটি হতে পারে। আবার যেটা আমরা বুঝতে পারি যে জোটবদ্ধ হলে সেক্ষেত্রে সিনিয়র যে রাজনীতিবিদরা আছেন বিভিন্ন দলের, তাদেরকেও তারা সম্মান দেখাবেন, এরকম কতটা ছাড়েন সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। জেসমিন টুলি, একটু যেটি আপনার কাছে জানবো, আমরা এবার যে প্রার্থীটা দেখলাম তার মধ্যে বিএনপি 3.8% নারী প্রার্থী তারা দিয়েছেন। এদিকে জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনে নারীদের অন্তর্ভুক্তি থাকলেও তারা যে প্রার্থীটা ঘোষণা করেছেন সেখানে নারী প্রার্থী নেই, যদিও অতীতে আমরা দেখেছি যে তারা সংরক্ষিত আসনে নারীদেরকে পার্লামেন্টে নিয়েছেন। নারীদের কতটুকু প্রতিনিধিত্ব থাকা উচিত এই নির্বাচনে? দেখেন, আমাদের আইনে বলে যে কোনো রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটি 33% নারী থাকতে হবে। এটা লক্ষ্যমাত্রা ছিল যে 2020 সালের মধ্যে এটা করতে হবে, হয়নি। পরবর্তীতে আইন 2030 পর্যন্ত এটা করেছে, হ্যাঁ, যে 33% প্রত্যেক কমিটিতে থাকতে হবে। আচ্ছা, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে আমাদের আইনে কোথাও, যদিও ইলেকট্রাল রিফর্মস কমিশন সুপারিশ করেছিল যে একটু ভিন্ন রকম, 2 রকম সুপারিশ ছিল, কোনোটাই হয়নি এখনও। তা যদি নারীদের নমিনেশন না দেওয়া হয় বা রাজনীতির সাথে সম্পৃক্ত না করা হয়, তাহলে দেখেন এই আমাদের দেশে 50% ভোটার নারীরা সব ক্ষেত্রে কাজ করছে। যদি আসলে এটা লক্ষ্য ছিল, আইনের লক্ষ্য ছিল যে সমস্ত কমিটির মধ্যে দিয়ে আস্তে আস্তে নারীদের ওই পর্যায়ে নিয়ে আসবে। কারণ আসলে আমাদের ইলেকট্রাল মাঠ যেটা, ভোটের মাঠ যেটা, সেটা ঠিক নারী বান্ধব না, কিন্তু এখনও পর্যন্ত না নারী বান্ধব। কিন্তু সেই জন্য নারীদের, এবং বড় এই দল বিএনপি জামাত, এদের কিন্তু অনেক নারী কর্মী আছে এবং মাঠ পর্যায়ে তারা অনেক, হ্যাঁ, একেবারে নারী কর্মী আছে। আমার মনে হয় এখনও তো বিএনপিরটা এখনও তো ফাইনাল না, আরও তো তাদের আসন আছে এবং আরও কিছু নারী আসবে। যদিও তারা বলেছে তাদের 5% নারী তারা নাকি নমিনেশনে দিবেন, এটা তাদের মৌখিক অনেক জায়গায় আমি শুনেছি যে এটা 5% নারী এবার দিবে। তার মানে এখনও 5% হয়নি, আরও কিছু দিবে। কিন্তু 5% এখানে নারীদেরই ছিল যে অ্যাটলিস্ট যদি 10% নারী থাকতো, যে ওই সংরক্ষিত আসন আছে বলে সবাই তো ওইটাকে বলে যে ওখানে তো আছে নারীরা, কিন্তু আসলে এটা খুব পর্যাপ্ত না। সব রাজনৈতিক দলগুলোরই ভেবে দেখা উচিত যে আসলে নারীদের জন্যে যদি তারা পথ না খোলা রাখে, রাজনীতিতে সম্পৃক্ত না করে, রাজনীতি গুণগত মানও কিন্তু ওইভাবে হবে না। দেখেন, রাজনীতি মাঠে উঠে এসছে নারী এরকম সংখ্যা খুব কম। ম্যাক্সিমাম নারী যারা রাজনীতিতে এসছে ফ্যামিলি থেকে এসছে, কিন্তু মাঠে কাজ করে উঠে আসা নারীর সংখ্যা, যারা নমিনেশন পেয়ে পরে হলো মেম্বার হয়েছে, পার্লামেন্ট মেম্বার হয়েছে, হাতে করা কয়েকজন, কিন্তু তারা হতে পারতো যদি একটু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নারীদের সাথে। যে প্রসঙ্গটা জানবো আপনার কাছে, যে আপনি যেটা বলেছিলেন আলোচনার মধ্যে, যে এই ভিন্ন একটি প্রেক্ষাপটে বাংলাদেশের এই 13শ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমরা অতীতের নির্বাচনে দেখেছিলাম যে আন্তর্জাতিক
বিশ্ব বাংলাদেশের নির্বাচন থেকে এক ধরনের মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং পয়সা দিয়েও পর্যবেক্ষক আনা যাচ্ছিল না। এই যে সামনের যে নির্বাচনটা হচ্ছে, বিদেশিদের আগ্রহ কেমন আছে এবং অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন পর্যবেক্ষক হিসেবে আসার? এটা আসলে দেখা গেলে একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় নির্বাচন কমিশনের সাথে প্রতিদিন না কোনো এমবেসি, কোনো না কোনো বিদেশ সংস্থা প্রতিনিয়ত কিন্তু তাদের সাথে মিটিং করছে, তাদের অগ্রগতি জানতে চাচ্ছে। তার মানে এই নির্বাচনের ব্যাপারে বিদেশিদেরও আগ্রহ অনেক বেশি। এবং এ পর্যন্ত নির্বাচন কমিশনার যত অনেক সংস্থা গেছে, অনেক দেশীয় এবং যারা অ্যাম্বাসি আছে তারাও অনেক গেছে ইলেকশন কমিশনের সাথে। তারা ইভেন ইলেকশন কমিশনকে সহযোগিতাও তারা করতে চেয়েছে এবং তারা বলেছে তারা হলো তাদের পর্যবেক্ষককে দিবে। আমার ধারণা এবার আমাদের যে পরিবেশ, নির্বাচনের যে পরিবেশ, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ইলেকশন কমিশনের জন্য এখানে আছে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনটা হচ্ছে। তার মানে কোনো সরকারের হস্তক্ষেপ এখানে জিরো থাকবে না, এটাই আমরা আশা করি, থাকবেও না। সেই ক্ষেত্রে নির্বাচনী পরিবেশটা যদি আমরা ঠিক করে আস্থার জায়গাগুলো যদি পরিষ্কার করি, তাহলে আমার মনে হয় যে এখানে বিদেশি পর্যবেক্ষক এবার আসবে, তাদের কথাবার্তা, তাদের আলোচনা আমরা প্রত্যাশা করতে পারছি। আমি আপনার ভাইয়ের সাথে আমি একটা জিনিস করি যে এনসিপি যে 3টা আসনে দিতে চায়নি বেগম জিয়ার এর জায়গায়, এখানে তারা যে এই যে সম্মান দেখানো, এটা আমাদের রাজনীতিবিদদের দেখে শেখার অনেক কিছু আছে। যে এই ইয়াং ছোট ছোট এরকম তারা কেবল নতুন একটা রাজনৈতিক দল, এই যে আর একটা দলের একজন সিনিয়র এবং সম্মানীয় মানুষকে যে কীভাবে সম্মান জানাতে হয়, এই জায়গাটা তারা কিন্তু সত্যির উদাহরণ সৃষ্টি করলো। আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই বাচ্চাগুলো এরকমভাবে দেখাচ্ছে যে না, আমরাও পারি অন্যকে সম্মান, স্যাক্রিফাইস করতে পারি এবং সম্মান করতে পারি। আমি আরেকটি বিষয় একটু মাহবুব কাছে আপনার কাছে আসবো। আপনি জানেন যে আজকে রাজনৈতিক মাঠে আরেকটি উত্তাপ তৈরি হয়েছে। আসলে সংসদ সদস্য পদ কতটুকু লুকেটিভ? আমাদের আজকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ডিক্লেয়ার দিয়েছেন যে তিনি এখান থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশ নেবেন। দেখুন, আসলে নাগরিক হিসাবে আসাদ ভাইয়ের এই অধিকারটুকু একদম পরিপূর্ণভাবে আছে এবং এটিতে কোনো রকম কোনো কিছু ব্যত্যয় ঘটে নাই। তবে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের একটি বড় রকম প্রত্যাশা থাকে যে সবাই যদি রাজনীতিবিদ হয়ে ওঠে তাহলে দেশ চালাবে কে? এটা হচ্ছে আমাদের জায়গাটা। অন্য জায়গায় সার্ভ করবে, সবাই তো রাজনীতিতে সবাই আসতে চায়। ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেমন বলি অর্থ, ক্ষমতা, মর্যাদা, এই 3টি বিষয় দিয়ে সমাজে মানুষ আসলে প্রতিষ্ঠিত থাকে। এটি আমাদের সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছি আমি। এখন ক্ষমতাটা এখানে সবচেয়ে বেশি ডমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে, অর্থ সাপোর্ট করে এবং মর্যাদাও তৈরি হয়। এখন অ্যাটর্নি জেনারেল এই বাংলাদেশের তৃতীয় খুব গুরুত্বপূর্ণ একটি পদ এবং তিনি অত্যন্ত সম্মানিত একটি জায়গায় কাজ করছিলেন। তার মনে হয়েছে ব্যক্তি হিসাবে তিনি এই সিদ্ধান্ত নিতেই পারেন। তবে কেন নিয়েছেন সেটি তিনি ভালো জানবেন। আমরা মনে করি যে সবাই যদি রাজনীতি করে তাহলে রাজনীতি পরিচালনা করবে কে? নির্বাচনগুলো পরিচালনা। এখন যদি নির্বাচন কমিশনে যারা কাজ করেন তারা সবাই যদি মনে করেন যে আমি নির্বাচনের অনেক এক্সপার্ট হয়েছে, আমারও তো রাজনীতি করার খায়েশ আছে, তো আমি নির্বাচন করতে পারি, তো এরকম না, এটা না করলে ভালো হতো আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা জেসমিন টুলি আরেকটা ভিন্ন প্রসঙ্গে একটু আসতে চাই আপনার কাছে। আমাদের আগামী নির্বাচনের একটা বড় উত্তাপ ছড়িয়েছিল ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। তারপরে একটা নির্বাচনের জায়গায় এক ধরনের মৃদু ভূমিকম্প বয়ে গেছে। সেই ডাকসু নির্বাচন পরবর্তী সময় এই মুহূর্তে যেটি আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যারা প্রতিনিধিত্ব করছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। সেখানে ভবঘুরেদের সরিয়ে নেওয়া, তারপরে মাদক কারবারিদেরকে সরিয়ে নেওয়া, এদিন নিয়ে একটা বিতর্ক ও অনেকে কেউ করার চেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক করার জন্য ডাকসুর এই ধরনের কর্মকাণ্ডকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এটা তো চমৎকার একটা কর্মকাণ্ড। অবশ্যই তারা যদি লেজুর ভিত্তি, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি না করে শিক্ষা অঙ্গনে, শিক্ষা এগুলো নিয়ে কাজ করে, তাহলে অনেক ভালো করতে পারবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে যদিও ইউনিভার্সিটির এই নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনে মিল না, কিন্তু ওখান থেকে দেখার কিছু আছে যে যারা
ইলেক্টেড হয়েছে তারা আসলে কোন ক্ষেত্রে কাজ করছে, তারা আপ্রাণ চেষ্টা করছে তার ক্ষেত্রটাকে পরিচ্ছন্ন করার জন্য, তার ক্ষেত্রের উন্নতি করার জন্যে। তার মানে আমরা আশা করব এর থেকে যে আমাদের যারা নির্বাচিত সংসদ সদস্য হবে তারাও আমাদের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। এটা এক্সাম্পল, সোজা কথা। আমি এবার একটু একই প্রসঙ্গ নিয়ে মাহবুব কায়সার আপনার কাছে আসবো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক ছাত্র সংগঠন এই ডাকসুর নেতারা যে কাজগুলো করছেন সেই জায়গায় সমালোচনা করছেন, কিন্তু সাধারণ ছাত্ররা সেটাকে ওয়েলকাম করছেন। আপনারা আসলে বিষয়টি কিভাবে দেখছেন এই কর্মকাণ্ডগুলোকে? জি, ধন্যবাদ। আসলে ডাকসু তো একটা বডি, ডাকসু কিন্তু আসলে ছাত্র প্রতিনিধি ঠিকই আছে, কিন্তু ডাকসু কিন্তু 73 অর্ডিন্যান্সের একটা পার্ট। সেই অর্থে ডাকসুর কিন্তু কিছু এখতিয়ার আছে যে প্রশাসনিক কিছু কাজে সহযোগিতা করবার ক্ষেত্রে। এখানে যে কথাগুলো এসছে যে মাদকাসক্ত, ভবঘুরে, দোকানপাট, অপরিচ্ছন্নতা, খাদ্য, বাসস্থান, নিরাপত্তা, এগুলো তো ডাকসুর আসলে ম্যান্ডেটটা কী? ডাকসু তো ছাত্রদের কল্যাণে এগুলোই করবার কথা। এখন প্রসেস নিয়ে কথা হতে পারে, আইনের বিধি নিয়ে কথা হতে পারে। যেমন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এই দোকানপাট তুলে দেওয়া, মাদকাসক্তদের, এগুলো হচ্ছে সমাজ কল্যাণ পরিষদের, সমাজ কল্যাণের কাজ, মন্ত্রণালয়ের কাজ, সিটি কর্পোরেশনের কাজ। তো সিটি কর্পোরেশনের কাজ, কিন্তু আমার ঘর আমি পরিষ্কার করতে যদি আমি অন্যের সহযোগিতা না পাই তাহলে আমার ঘর আমি পরিষ্কার করব না। আমার কাছে মনে হয় এই সমালোচনাগুলো, দেখুন আপনি 90-এর দশক পর্যন্ত আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বা এর পরে 90-এর দশকের পরে আমরা যে এখন থেকে 20 বছর আগে ঢাকা যে পরিবেশটা ছিল খারাপ ছিল, কিন্তু এতটা খারাপ ছিল কি? তাহলে এখন মেট্রো রেল হওয়ার পরে আমাদের কাছে তথ্য আছে, মেট্রো রেল হওয়ার পরে গড়ে প্রতিদিন 8 থেকে 9 হাজার লোক এখানে নামে, এই স্টেশনে নামে, এবং এর মধ্যে মাত্র 5 to 10% হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী, বাকি সবাই হচ্ছে বাইরের লোকজন। এটা নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্যগত বিষয় আছে, একটা কালচারাল হাব, সবই ঠিক আছে। আমরা বাংলাদেশের পলিটিক্যাল লিগাসির একটা বড় স্টেক হোল্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানে যে 40,000 শিক্ষার্থী, এখানে যে যারা এখানে আমরা শিক্ষক আছি, যারা এখানে স্টাফরা আছে, অন্য যারা হাজার হাজার মানুষ এখানে, এটা তো আমাদের বাসস্থানও। এটা আপনার জন্য একটা আনন্দের জায়গা, এটা কালচারাল হাব টিএসসি, কিন্তু আমার জন্য তো এটি আবার বাসস্থান। আপনার তো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখার সুযোগ হয়েছিল। জি, আমরা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিদ্যাপীঠ মনে করি, বা এখনো সেটাই মানুষ মনে করে। সেখানের যে পরিবেশ আর অন্য উন্নত দেশের বা আমাদের সমকক্ষ দেশগুলোর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কি এই ধরনের পরিবেশ আপনি দেখেছেন? দেখুন, এখানে যে প্রসঙ্গ আনা হয়েছে, ঘুরে ফিরে একটা দুইটা ছাত্রকে টার্গেট করা হয়েছে যে মানে তারা ভবঘুরে কেন এটা করছে সেটা করছে। আমার কাছে মনে হয় যে এই যে মানবিকতার কথা বলা হয়েছে, যাদের উচ্ছেদ করা হয়েছে, মানবিকতা দেখাবো আমি, ঠিকই আছে, কিন্তু মানবিকতা আপনি আমার অধিকার নষ্ট করে, আমার নিরাপত্তা নষ্ট করে, আমাদের নারী শিক্ষার্থীরা যে প্রতিদিন যে পরিমাণ অভিযোগ করে আমাদেরকে, তাদের চলতে ফিরতে যে পরিমাণ এই ভবঘুরেদের দ্বারা তারা নাজেহালের শিকার হচ্ছে, তো ডাকসু অথবা আমাদের প্রশাসন এটি দেখার দায়িত্ব না, এটি তো আমাদের শিক্ষার্থীদের আমাদের দেখার দায়িত্ব। আর আপনি যে কথাটা বলেছেন, সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে এটি অত্যন্ত চিন্তাশীলতার একটি জায়গা, এটি মননশীলতার একটি জায়গা, সৃষ্টিশীলতার একটি জায়গা। সুতরাং সেখানে যে পরিমাণ আওয়াজ, গান, বাজনা, হইচই, আমাদের যারা নীতি নির্ধারক তারা কি পৃথিবীর কোনো নিরাপত্তার সবচেয়ে বড় অভাব, আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে অনিরাপদ। সুতরাং আর ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গার মধ্যে আছে, সেখানে মেডিকেল আছে, এই পাশে আপনি দেখুন এই পরিবেশের অভাব তো নাই, তো কিছু নাই, তো গবেষণা করার মতন তো জায়গা না। আপনি এত আওয়াজের মধ্যে, এত অপরিচ্ছন্নতার মধ্যে কিভাবে, এত মানুষের মধ্যে কিভাবে চিন্তা করবেন? আপনি এই পাশে মানে কেজি কেজি গাঁজা পাওয়া যায়। তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক অ্যাডজেসেন্ট যে বিনোদন কেন্দ্রটি, যে পার্কটি, সেই পার্কের মধ্যে আপনি মানে প্রতিদিন আপনি কয়েক কেজি গাঁজা পাবেন। সেখানে খুনের ঘটনা ঘটছে। আমাদের দুঃখজনকভাবে সাম্যর মতো মেধাবী ছেলে চলে গেল। তারপরে এই পাশে হচ্ছে মানে নিউ মার্কেট, গাউসিয়া, একটা হই রই ব্যাপার। তো এগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের সাথে কোনোভাবেই যায় না। এখন রাষ্ট্র, আমরা এই মেসেজটুকু দিতে চাই, রাষ্ট্র কোনো রকম পে হিট করছে না। এখন আমাদের এই যে আমরা যে আন্দোলন, এখন যে অভিযানগুলো চলছে, এই অভিযানের মধ্য দিয়ে শুধু যে আমরা আমাদের স্থাপনাগুলো পরিষ্কার করছি, আমাদের আবাসনগুলোকে পরিষ্কার করছি, আমাদের শিক্ষায়তনটাকে পরিচ্ছন্ন করছি, সেটা নয়। পাশাপাশি এটাও কিন্তু একটা মেসেজ যে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার, যারা দায়িত্বশীল ব্যক্তি আছে, মন্ত্রণালয়গুলো আছে, তারাও বোঝা উচিত যে এগুলো তাদের দায়িত্ব। আমরা তাদেরকে দেখাতে চাই যে ভবঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেন স্পেস, শত শত ভবঘুরে মানে মাদকাসক্ত ব্যক্তি যাচ্ছেতাইভাবে পড়ে থাকে, এরা অনিরাপদ হয়ে উঠছে আমাদের জন্য। এই সংস্কারের সঙ্গে বা এই উদ্যোগের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজ করছে কিনা? আমরা আমাদের মতো করে করছি। ডাকসু তার
এখতিয়ারভুক্ত কিছু কাজ করছে, এখতিয়ারের বাইরেও হয়তো কিছু করছে, কিন্তু সেটা ভালো কাজ করছে। আমরা মনে করি এটা আমি আর আপনি বলে কথা না, এই পক্ষ সেই পক্ষ বলে কথা না। যারা যারা যেসব সম্মানিত ভাইয়েরা এটার বিরোধিতা করছেন একটা পার্সপেক্টিভ থেকে, আমরা তাদেরকেও আহ্বান জানাই, আসুন সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন করি। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমার আপনার সবার, এটা দেশের সম্পদ। সুতরাং এই দেশের সম্পদটাকে রক্ষা করবার জন্য, এর শিক্ষা আয়তনটাকে পরিপূর্ণভাবে একাডেমিক অ্যাটমসফিয়ার তৈরি করবার জন্য আমার যেমন দায় আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বড় প্রশাসনের যেমন দায় আছে, এখানে আমরা যারা বসবাস করি তাদের দায় আছে, এবং অ্যালামনাই হিসাবে সবার দায় আছে। রাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয় যদি একটি তার মতো করে বেড়ে উঠতে পারে এবং সুন্দর একটি শিক্ষার গবেষণার পরিবেশ তৈরি হতে পারে, এটির বেনিফিট কিন্তু এই দেশ পাবে। ধন্যবাদ আপনাকে। একটু জেসমিন টুলি আপনার কাছে আসবো। আমরা জানি যে আগামী 15 তারিখের মধ্যে সরকার বলে দিয়েছে নির্বাচন কমিশনকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য। এদিকে রাজনৈতিক সমঝোতার জন্য 7 দিন সময় দিয়েছেন। আমরা যদি হিসাব করে ধরি তাহলে 3 দিন আজকে রানিং সেই ইসের, তার মানে এই 15 তারিখ এবং এই যে 7 দিন খুব কাছাকাছি একটা সেটেল ডাউনের সিচুয়েশনে আছে। এই যে নির্বাচনকে সামনে রেখে সরকার যে প্রস্তুতি নিতে বলেছেন, সেখানে নির্বাচন কমিশন যথেষ্ট প্রস্তুতি নিতে পারছে কিনা, সেখানে আপনার পরামর্শ কী, এবং রাজনৈতিক সমঝোতায় রাজনৈতিক দলগুলো কতটুকু ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন? এবারকার নির্বাচন কমিশনের জন্য কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ এসছে। যেমন এবার প্রথম যেটা ইলেকশন কমিশনের যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচারণা, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে। কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচারণা তো শুধু করবে না, কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করবে, এআই ব্যবহার করবে। এখানে একটা বড় চ্যালেঞ্জ যে এটা এই মনিটরিং করে, মানে গুজব বলেন, অপতথ্য বলেন, মানুষের চরিত্র হনন বলে, সব রকম কাজই এই সোশ্যাল মিডিয়াতে হবে। তো ইলেকশন কমিশন এটা কিভাবে হ্যান্ডেলিং করবে সেই ব্যাপারে যদি ওনাদের একটা নির্দেশনা থাকে, ওনারা যদি একটা সিস্টেম তৈরি করেন যে একটা টেকনিক্যাল টিম যারা 300 আসনকে পর্যবেক্ষণ করবে, তারপরে তারা হলো ফেসবুক, টুইটার, তারপর ইউটিউব, আর এদের সাথে যদি বসে কিভাবে ফিল্টার করা যায় বা কিভাবে মেসেজগুলোকে এরকম মেসেজের ক্ষেত্রে ব্লক করতে পারে নাকি, এবং এআই দ্বারা যে সমস্ত কন্টেন্টগুলো তৈরি করবে সেগুলো, এই একটা জায়গা বড় ধরনের চ্যালেঞ্জ ইলেকশন কমিশনের জন্য কিন্তু আছে। আর একটা চ্যালেঞ্জ, এবার প্রথমবারের মতন ইলেকশন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের জন্য কাজ করছে। এটা একটা, আমাদের প্রবাসী প্রায় 1.25 কোটি ভোটার আছে, তাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে আমরা শুনেছি যে তারা আওতায় আনতে চায়। মানে এই চ্যালেঞ্জগুলো কিন্তু ইলেকশন কমিশনের কাছে রিয়েলি চ্যালেঞ্জিং, যেহেতু এটা আগে নেয়। তারপরে থার্ড আর একটা চ্যালেঞ্জ যেটা যোগ হচ্ছে, সেটা হলো যদি গণভোট ইলেকশনের দিনই হয়, একই দিনে, কারণ দুইটা এরকম বড় ইলেকশন, কারণ আমাদের গণভোটেরও ভোটার 13 কোটি, আমাদের জাতীয় সংসদেরও 13 কোটি, মানে একজন ভোটার 2টা ব্যালট দিবে, মানে সব অ্যারেঞ্জমেন্টই তো সমান। তার মানে দুইটা বড় ধরনের ইলেকশন একই দিনে তুলে আনা অভিজ্ঞতা কিন্তু আমাদের পূর্বে নাই, কারণ এরকম ইলেকশনের এরকম হয়নি যে দুইটা বড় ইলেকশন একই দিনে হওয়া। মানে সেখানেও তাদের কিন্তু নতুন নতুন জিনিস বা অভিজ্ঞতা তাদের শেয়ার করতে হবে, নতুনভাবে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই একটা ফোর্থ যে চ্যালেঞ্জটা, যেটা সবচেয়ে বড়, আইন শৃঙ্খলা। এবং এখানে পুলিশের কনফিডেন্স কিন্তু এখনো পর্যন্ত ওই লেভেলে ফিরে আসেনি, দেখতে পাচ্ছি না আমরা। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা মানে ভোটারের আস্থা পরিষ্কার হওয়া, এবং ভোটার নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, নিরাপদে ফিরে আসবে। এই জায়গাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এখন। যেভাবে আমরা কিছুদিন আগেও যেভাবে মবের দেখেছি, কারণ ইলেকশনের দিন এমনি মব সৃষ্টি হয় অনেক কারণে, যিনি হেরে যান তিনি করেন, রেজাল্ট নিয়ে গুজব হয়, এই একটা জায়গায় একটা একদম সবশেষ লাইনটা শুনতে চাই আপনার। এবং সর্বশেষ যে পয়েন্টটা আমি বলবো, সেটা রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত হয়ে তাদের সিদ্ধান্ত সরকারকে জানালে ইলেকশন কমিশনের জন্য এবং সরকার এবং দেশের জন্য যা ভালো হবে। জি, আমরাও আজকের আয়োজন থেকে সেই প্রত্যাশা করছি যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দুই পক্ষ, অর্থাৎ নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো সমানভাবে এগিয়ে আসুক, পরস্পর সহযোগী হোক, এই প্রত্যাশা রেখে আপনাদের দুজনকে জনাব মাহবুব কায়সার এবং জেসমিন টুলি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, একই সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।